আমার সব শেষ হয়ে গেল, সমস্ত টাকা পয়সা অফিসের মধ্যে আছে। না 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 না, আমাকে যা হোক করে টাকা পয়সাগুলো উদ্ধার করতে হবে, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। হায় হায়, দেখো দেখো, আমাদের ম্যানেজার বাবু এই আগুনের মধ্যে ঢুকে চলে গেলেন। এই লোকটা পুড়ে মরবে রে, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে পয়সার এত টান, আগুনের মধ্যে টাকা পয়সাগুলোকে বাঁচাতে গেছে। আরে জীবনটা আগে না পয়সা আগে। বাঁচাও, মরে গেলাম আমি, বাঁচাও আমাকে। ওই দেখ চিৎকার শুরু করেছে, এখন কি করবি? আরে বাবা, শুধু চিৎকার না করে যদি তাড়াতাড়ি বেরিয়ে আসে তাহলে তো হয়। দাও দাও করে আগুন জ্বলছে, এর মধ্যে তো আর প্রবেশ করা যায় না। আরে আমরা যদি এভাবে দাঁড়িয়ে থাকি তাহলে তো ম্যানেজার বাবু আগুনে পুড়ে মারা যাবে। চল চল, আমরা গিয়ে উদ্ধার করে আনি। এ তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জ্বলন্ত আগুনের মধ্যে কিভাবে প্রবেশ করবি? এই চল চল, ওকে আর এখানে ফেলে রাখা যাবে না। তাড়াতাড়ি আমাদের এক্ষুনি ওকে হাসপাতালে ভর্তি করতে হবে, না হলে মরে গেলে অসুবিধা আছে। চল। হ্যাঁ চল চল, এক্ষুনি আমরা হাসপাতালের দিকে যাই। আপনি আপনি আমাকে মারলেন বাবু, আপনি আমাকে মারতে পারলেন? তাকে তোকে গুড় দিয়ে চাটবো? এই শয়তান, সত্যি করে বল, আমার তৈরি নতুন সোনার হারটা কোথায় রেখেছিস? আপনি আমাকে বিশ্বাস করুন বাবু, আমি ওই হাটটা সম্বন্ধে কিছুই জানি না। আপনি শুধু শুধু আমার উপর সন্দেহ করছেন। শুধু শুধু সন্দেহ? এই গাধা, তোকে আমি বিশ্বাস করে কাজে রেখেছিলাম। তোর এই অবস্থা দেখে আমার মায়া হয়েছিল। এখন দেখছি তোর মতো ছাগলকে বিশ্বাস করে ভুল করেছি। আপনি ভুল করছেন বাবু, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রেখেছি। আমি আপনার সাথে বেইমানি করতে পারি না, আমি আপনার নুন খেয়েছি। নুন খেয়েছিস না চিনি খেয়েছিস সেটা তো বোঝাই যাচ্ছে। তোকে আমি পুলিশে দেব। এরকম করবেন না বাবু, আমার পরিবারটা ভেসে যাবে তাহলে। তুই যে সোনার হারটা চুরি করলি, তাতে আমার দোকানটা ভালো থাকবে কি? ওরে, আমি যে এরপর পথে বসে যাব রে। বাবু, আবার মনে হয় আপনি ওটা অন্য কোথাও রেখে ভুলে গেছেন। কি উল্টে আমাকে দোষারোপ করছিস তুই? তোর তো সাহস কম নয়। তোর এটা মনে হলো কি করে যে আমি হারটাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছি? তুই বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি এটা মনে রাখবেন, আমি এটা চুরি করিনি। যদি কোনোদিন দরকার পড়ে দয়া করে আমাকে ডাকবেন। তোকে আমি ছাড়বো না। যদি আমি অত দামি হারটা খুঁজে না পাই না, তোকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আমার সমস্ত টাকা চলে গেল, এবার কি হবে? আহা, আমার সাধের লাউ গাছ কত বড় বড় হয়ে গেছে। তুই সারা জীবনই এইভাবে সুস্থ সবল থাক, সেটাই আমি চাই। তোকে দেখে খুব সুন্দর লাগে রে, একেবারে মন ভরে যায়। হ্যাঁ, এখন তোকে লাউ দিতে হবে না, বর্ষাকালে যেমন দিস তেমন দিবি, কিন্তু তোকে আমি বড় করে তুলবো অনেক। কি গো, সকাল থেকে উঠে সারা দিন এই গাছের গোড়ায় বসে থাকলে হবে? অন্য কোনো কাজ নেই নাকি? আরে গিন্নি, এই বুড়ো বয়সে আমার কাজটাই কি বলো তো? তাই জন্যই তো এই রোদে বসে বসে লাউ গাছটার পরিচর্যা করছি। ও, একটা লাউ গাছকে তুমি কি পেয়েছো কে জানে? সারা দিন এই গাছটার পেছনে লেগে আছো। ও কথা বলবে না গিন্নি, এই গাছ আমাদের সন্তানের মতো। তুমি আর কারোর বাড়িতে এই শীতকালে লাউ গাছ দেখাতে পারবে? সেটাই তো আমি বুঝে পাই না। অন্য সকলের বাড়িতে লাউ গাছ শীতকালে মারা যায়, আর আমাদের বাড়িতে? ওই জন্যই তো বলি, এই গাছ আমাদের সন্তান, আমাদের ছেড়ে কখনো কোথাও যায় না। সে না হয় বুঝলুম, কিন্তু বাজার হাট না করে সারাদিন এই সন্তানকে নিয়ে পড়ে থাকলে হবে? আরে বাজার ঘাট প্রতিদিন যেতে ভালো লাগে গিন্নি। তাহলে খাবে কি? সারাদিন কি হাওয়া খেয়ে থাকবে নাকি? এক কাজ করো গিন্নি, আজকে বরং লাউ পাতার ভর্তা রান্না করে খাইও, দারুণ খেতে লাগবে। এই শীতের সকালে লাউ পাতার ভর্তা? কি বলো গো, ভালো লাগবে খেতে? অবশ্যই ভালো লাগবে, তুমি একবার খেয়েই দেখো না। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতার ভর্তা বানিয়ে খেতে যা লাগে না, হ্যাঁ, একেবারে মুখে লেগে থাকবে।
ঠিক আছে, তবে খেয়ে দেখাই যাক, খেতে যদি না ভালো লাগে। আরে লাগবে লাগবে, আমি কথা দিচ্ছি। যাও যাও, গরম গরম রান্না করে ফেলো। আমি কল্পনা করতে পারছি না গিন্নি, যে জায়গায় আমি সৎভাবে কাজ করলাম সেখান থেকে আমাকে আজকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। কিন্তু ব্যাপারটা কি হয়েছিল? হঠাৎ দিবাকর বাবু তোমার সাথে এমন ব্যবহার করতে গেলেন কেন? এই কিছুদিন আগে একজন পয়সাওয়ালা পার্টির কাছ থেকে একটা মোটা হারের অর্ডার পেয়েছিলাম আমরা। কাজটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেই হারটাকে আজকে সকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, রাতের বেলায় চোর এসে চুরি করে নিয়ে গেল না তো? আমার তো সেটা মনে হয় না। আমাদের দোকানের বাইরে ক্যামেরা লাগানো আছে। চোর যদি এসে থাকে তাহলে তো সেই ক্যামেরায় ধরা পড়তো, কিন্তু আমার সব থেকে খারাপ লাগলো দিবাকর বাবু সটান আমাকে চড় মারলেন। ছি 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 ছি, তিনি এই কাজটা করতে পারলেন? তুমি কত বছর ধরে তার কাছে কাজ করছো, তিনি তোমার ওপর এমন সন্দেহ করলেন কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে চড় মারলেন ঠিক আছে, কিন্তু আমিও চিন্তা করে খুঁজে পাচ্ছি না যে আসলে সে হাতটা হারালো কোথায়। তাহলে হয়তো দেখো, তোমাদের ওই দিবাকর বাবুই অসাবধান বশত ওই দামি জিনিসটাকে কোথাও রেখে এখন আর মনে করতে পারছেন না। কিন্তু আমার ভয় লাগছে, যদি পুলিশ নিয়ে এসে আমার ঘরে হাঙ্গামা করে তখন কি হবে? আমি আছি, তুমি চিন্তা করো না। আমি পুলিশের সামনে রুখে দাঁড়াবো। আর তাছাড়া প্রমাণ ছাড়া তো আর কোনো কিছু করা যাবে না, তাই না? তবে তার আগে সত্যি করে বলো দেখি, তুমি সত্যি করেই হারটা নাওনি তো? তুমিও আমাকে সন্দেহ করছো? আরে না না, দুবার করে জিজ্ঞেস করে নিচ্ছি, এই আর কি। তুমি আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারো? না খেতে পেয়ে মরে যাব, তবুও কোনো কিছু চুরি করে খাবো না। ঠিক আছে, এখন তুমি নিশ্চিন্তে থাকো। দিবাকর বাবু বেশি বাড়াবাড়ি করলে তখন আমি বুঝে নেবক্ষণ। কি ব্যাপার বলো তো তোমার? ঘরে সবজিপত্র সব ফুরিয়ে এলো, আর তুমি দুদিন হলো বাজার হাটে যাচ্ছ না, কি ব্যাপার? আরে ব্যাপার কিছুই নয়, আমার এখন আর বাজার ঘাটে যেতে খুব একটা ভালো লাগে না। তোমার যেটা মনে হয় তুমি লোক ডেকে বলে দিও, ওরা ঘরে এসে দিয়ে যাবে। কেন হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি? আরে গিন্নি, আমার ভাই শহরের কারখানার ম্যানেজার হয়ে যাওয়ার পর থেকে বাজারে লোকে দেখা হলেই এটা খাওয়া ওটা খাওয়া বলে, সেই জন্যই বলছিলাম আর কি। তাহলে তুমি কি তাদেরকে না খাইয়ে পালিয়ে বেড়াচ্ছ? এক প্রকার সেরকমই বলতে পারো। আরে প্রতিদিন যদি ওদের কিছু না কিছু খাওয়াতে হয়, তাহলে এত পয়সা পাবো কোথা থেকে বলো দেখি? এটা আবার কেমন কথা হলো? তোমার ভাই এখন শহরে কাজ পেয়েছে, তোমার এখনো পয়সার অভাব থাকলে কি হবে? লোকজনকে দুটো খাওয়ালে তারা আশীর্বাদ করবে। কচু পোড়া করবে, একবার খাবার পর আবার কখন খাওয়াবো তার অপেক্ষায় বসে থাকবে। আমি কি ওদের চিনি না? তাহলেও আমাদের এটা আনন্দের সময়, এই সময়ে যদি মানুষকে আপ্যায়ন না করো তাহলে মানুষ অহংকারী বলবে, তাই না? হ্যাঁ, সে তো বলবে বটে। তাহলে কি করা যায় বলো দেখি? কি আবার করবে? ওদের সকলকে খাইয়ে দেবে। তাহলে এবারে যখন ভাই আসবে তখনই বরং খাওয়ানো যাবে। তাহলে একেবারেই দাওয়াতটা হয়ে যাবে, বারবার আর টাকা খরচ করতে হবে না। এখনকার যুগে জিনিসের যা দাম হয়েছে। কিন্তু তোমার ভাই কবে আসবে বলো তো? শহরে যাওয়ার পর থেকে তো কোনো যোগাযোগই নেই। তা তুমি ঠিকই বলেছ, ভাইয়ের জন্য মনটা খারাপ করে মাঝে মাঝে। আসলে কোনোদিন ছেড়ে থাকিনি তো, তাই। দাদা, বৌদি, কোথায় তোমরা? আরে রতনের গলা বলে মনে হলো, চলো তো বাইরে গিয়ে দেখি। আরে আপনি কে? ঠিক চিনতে পারলাম না তো। দাদা, আমি। রতন তুই? তোর এই অবস্থা হলো কি করে? সব বলছি দাদা, সব বলছি। কই, বুড়ো বুড়ি গেল কোথায়? আরে বাইরে এসো বুড়ি, এখনো একটু রোদ আছে, দুজনে বসে বসে গল্প করি, আসো আসো।
সুলগ্না, তুই এসেছিস মা? আয়, তোর সাথে দুটো গল্প করি। সারাদিনই বুড়োর সাথে খেচা খেচি করতে করতে বিরক্ত লাগে। আরে, বিরক্ত হতে হতে তো বুড়ো হয়ে গেলে, এখন আবার অন্য বিয়ে করার পরিকল্পনা করছো নাকি? না বাবা, সেই সব চিনতে আমি কোনোদিনও করিনে। খারাপ হোক বা ভালোই হোক, আমার বুড়োই ভালো। আয়, আমরা বরং ওই খাটিয়ায় বসি। তা আজকে কি রান্না করছিলে? হ্যাঁ, কাকা বাজারে গিয়েছিল? সেটা কি তোর কাকা কখনো যায়? আজকে করেছিলাম লাউ পাতার ভর্তা। সে কি, দুদিন ধরে একই রান্না চলছে নাকি? তাছাড়া কি আর করব, তোর কাকা তো লাউ পাতার ভর্তা ছাড়া খেতেই চায় না ভাত। ভালো ভালো, তোমাদের ওই একটা তরকারি হলেই চলে। খবর শুনেছো কিছু? কোন খবরের কথা বলছিস রে? আরে, আমাদের রতন দা আবার ফিরে এসেছে, কিন্তু তার সঙ্গে যা ঘটনা ঘটেছে সেটা তো বলার মতন নয় গো। তার মানে কি হয়েছে তার সাথে? কি হয়েছে রে মা? কি ঘটনা ঘটেছে? আরে, শুনলাম রতনদার কারখানায় নাকি আগুন লেগে গেছিল। সে অফিস থেকে টাকা পয়সা বার করতে গিয়ে একদম নিজেকে পুড়িয়ে ফেলেছে। কি বলছিস কি? হ্যাঁ গো কাকা, আমি ঠিকই বলছি। নিখিলদা এবং বৌদি তো খুবই মন খারাপ করে বসে আছে দেখলাম। তাহলে তো একবার ওদিকে যেতে হয়। এত বড় বিপদ চলে গেছে, আমরা কিছুই জানতে পারিনি। হ্যাঁ গা, তুমি বরং ঘরে বসে না থেকে একবার ওদের বাড়িতে যাও গে, দেখে এসো। আরে এসো এসো হরিপদ কাকা, দেখো দেখি রতনের কি অবস্থা হয়েছে। সেই তো রে, আমি তো শুনি চমকে উঠলাম। বাপ রে বাপ, এখন তোর অবস্থা দেখে আমারই তো ভয় হচ্ছে। কি আগুনের মধ্যে পড়েছিলিস রে তুই? কি আর বলবো, কোনো মতে বেঁচে ফিরে আসতে পেরেছি, এটাই অনেক। তুই কি অফিসে থাকতে থাকতে আগুন ধরে গেছিল? না কাকা, আমি বাইরে গেছিলাম, হঠাৎ করে এসে দেখলাম প্রচুর আগুন ধরে গেছে। অফিসে অনেক টাকা পয়সা রাখা ছিল, আমি সেগুলো বাঁচাতেই সেখানে ঢুকে চলে যাই আগুনের মধ্যেই। কারখানার 2 কর্মচারী আমাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করে। কি বিপদ, কি বিপদ! এরকম মূর্খামি কেউ করে? কি করব কি, না হলে যে অনেক টাকা পুড়ে ছাই হয়ে যেত। সব টাকাকে উদ্ধার করেছি আমি। তুই ভাব, তুই কারখানার জন্য এত কিছু করলি, কিন্তু তোর শরীর তো একেবারে পুড়ে ছারখার হয়ে গেল। কি আর বলবো কাকা, যুগটাই এরকম, যার জন্য করি সেই বলে চোর। কেন, তোর আবার কি হলো? তোর সঙ্গেও কি কিছু অঘটন ঘটেছে নাকি? আর কি বলবো, চুরির অপবাদে দিবাকর বাবু আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তার মানে কি করে হলো এসব? একটা সোনার গয়না উনি হয়তো ভুল করে কোথাও রেখে দিয়েছেন, কিন্তু আমাকে এখন বলছেন তুই চুরি করেছিস। আমার সেই কারণেই খুব মন খারাপ। এই মরেছে, এইভাবে আমাদের গ্রামের ছেলেদের উপর বিপদ নেমে আসছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, কিছু না করেও দোষী। যাক, আশা করি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকা, আমরাও আশা করি সেটাই হবে। আরে আরে, এই তো সোনার গয়নাটা। তার মানে আমি শুধু শুধু স্বপনকে দোষটা দিচ্ছিলাম, আদতে ওর কোনো দোষই ছিল না। না না, আমার ওর সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি। যাই যাই। কি হে দিবাকর, কি খবর তোমার? কেমন আছো? আরে কাকা, আসুন আসুন, অনেকদিন বাদ এলেন। এখন আপনার জন্য কি করতে পারি বলুন? আমি কিছু করব না, তোমার সাথে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ কাকা, বলুন, কি বলবেন? আসলে আমি একটা কথা শুনলাম যে স্বপনের সঙ্গে নাকি তোমার ঝামেলা হয়েছে। ও হ্যাঁ, একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছিল আর কি। আসলে দোষটা আমারই। কি হয়েছে বলো তো বাবা? একটা সোনার গয়না আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি ভুলবশত তার নামে দোষ দিয়ে ফেলেছি।
তার মানে সেটা এখন খুঁজে পেয়েছো তুমি? হ্যাঁ কাকা, আজকে কিছুক্ষণ আগে খুঁজে পেলাম। আমার বাক্সটা তলাতেই ছিল, আমি এইমাত্র উদ্ধার করলাম। তাহলে তো তুমি স্বপনের সাথে মিথ্যেই মনোমালিন্য করছিলে। হ্যাঁ কাকা, আমার যে কি ভুল হয়ে গেছে, এখন আমাকে আবার দোকান বন্ধ করে স্বপনের কাছে যেতে হবে, ওর কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। আমি সেই বিষয়ে কথা বলতে তোমার কাছে এলাম। যাক, এদিকে তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কইরে ভাই, এরকম করে মন খারাপ করে আছিস কেন? দেখবি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে তো। না দাদা, আমার ভাগ্যে যে এরকম হবে সেটা আমি ভাবতেই পারিনি, তাই আমি এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তুই বস, তোকে জ্বালাবো না। আজকে কি খাবি বল, তোর জন্য কিছুটা মাংস আনবো? না দাদা, ওসব খেতে ভালো লাগছে না। তাহলে খাবি কি সেটা বল, আমি তো বাজারে যাচ্ছি। দাদা, তুমি বরং হরিপদ কাকার বাড়িতে যাও, ওখানে গিয়ে কিছু লাউ পাতা নিয়ে এসো। আজকে বরং লাউয়ের ভর্তা খাবো, আমার খেতে খুবই ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সে কি, এত জিনিস থাকতে লাউ পাতার ভর্তা খাবে কেন? কিছুটা মাছ নিয়ে এসো। না বৌদি, লাউ পাতার ভর্তা খেলে সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। তার মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। না মানে, ডাক্তারও বলেছে আর কি, এই সময় লাউ পাতার ভর্তা খেলে আমার এসব পোড়া দাগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ও তাই নাকি? তাহলে ঠিক আছে, হরিপদ কাকাদের বাড়িতে তো এখনো লাউ গাছ আছে, তুমি বরং সেখান থেকেই নিয়ে এসো কিছুটা পাতা। গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি, তার সাথে কিছু চিংড়ি মাছ নিয়ে আসবো, দেখবে ভালো লাগবে। স্বপন ভাই, স্বপন ভাই কোথায় আছিস ভাই, একবার বেরিয়ে আয়। দিবাকর দা, তুমি এখানে? আমি যে ভাবতে পারছি না, কিন্তু দাদা আমি কোনো দোষ করিনি। হ্যাঁ রে স্বপন, আমি জানি তুই কোনো দোষ করিসনি, তার জন্যই তো তোর কাছে আমি ক্ষমা চাইতে এলাম। তার মানে দাদা, তুমি হাটটাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ ভাই স্বপন, আমার বাক্সর নিচে হারটা পড়েছিল, আজকে আমি খুঁজে পেয়েছি। ভাই তুই আর রাগ করে থাকিস না, দয়া করে চল আমার সাথে, তুই ছাড়া আমার দোকান চলছে না। হ্যাঁ দাদা, যাবো তো বটেই। তোমার দোকানে ছাড়া আমার কোথাও কাজ করে পোষায় না, কিন্তু তুমি যখন আমাদের বাড়িতে এসেছো তখন কিছু খেয়ে যাও। এখন কি খাবো ভাই? আজকে আমাদের বাড়িতে লাউ পাতার ভর্তা হয়েছে, তার সঙ্গে দুটো ভাত খেয়ে যাও, দেখবে খেতে মজা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাই চল, লাউ পাতার ভর্তার সঙ্গে ভাত খেয়ে দেখি কেমন লাগে, তারপর তোকে সাথে নিয়েই দোকানে যাব। আচ্ছা দাদা, এসো ভেতরে এসো। এটাই কি রতনদার বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা রতনদা যে কারখানায় কাজ করে সেখানেই কাজ করি আর কি। আরে তোমরা এসেছো? দাদা, এরা দুজনে আমাকে উদ্ধার করেছিল আগুনের হাত থেকে। তাই নাকি? আরে আসুন আসুন, ভেতরে আসুন। না দাদা, আমরা ভেতরে গেলে হবে না, আমরা একটা খবর দিতে এলাম। কি খবর দাদা, আমাকে বলো। আসলে আমাদের কোম্পানির মালিক রতনদার কাজে খুব খুশি হয়েছে। রতনদা নিজের জীবনের বাজি রেখে কোম্পানির অতগুলো টাকা লসের হাত থেকে বাঁচিয়েছে, তাই জন্য রতনদাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজে যোগ দিতে বলেছেন। কিন্তু আমি কি আর আগের মতো কাজ পারবো? ওসব আমরা জানি না দাদা, তোমাকে যেতেই হবে। তোমার মতো ম্যানেজার আমরা আগে কোনো দিন পাইনি। তুমি সবার কত খেয়াল রাখতে। হ্যাঁ, আর সত্যি বলতে তোমার এই অবস্থা হওয়ার পর থেকে কোম্পানির কারোর মন ভালো নেই, সকলেরই কাজে অনীহা। শোন রতন, এরা তোকে চায়, তুই এদের সঙ্গে যা, দেখবি ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, মনোবল হারাস না। হ্যাঁ দাদা, আমরা তো আছি, তোমার তো চিন্তা কিসের? ঠিক আছে, তাহলে আমি যাব, আবার আগের মতো কাজ শুরু করব। তুমি যাবে তাতেই আমরা ধন্য। তবে হ্যাঁ দাদা, আমাদের একটা কথা দিতে হবে। এইভাবে আগুন ফাগুন লেগে গেলে তুমি দুম করে আগুনের মধ্যে প্রবেশ করে যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আহা, আমার সোনার লাউ গাছ,
সত্যি তুই আমার জীবন, তুই সবার জীবন পাল্টে দিলি রে। তোকে ধন্যবাদ দিলেও কম বলা হবে। কি ব্যাপার, তোমরা লাউ গাছকে আজকে এত ধন্যবাদ দিচ্ছ কেন? কি হয়েছে? ব্যাপার শুনবে, আমাদের গ্রামের দুই ছেলে স্বপন এবং রতনকে আবার তাদের মালিকেরা কাজে ফেরত নিয়ে গেছে। তাই নাকি? তাহলে আমি আর বলছি কি, আমি আজকে যা খুশি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এ তো বুঝলুম, কিন্তু তাতে তোমার লাউ গাছ কি এমন উপকার করলো শুনি? আমি যে এদের দুজনকে লাউ পাতার ভর্তা খেতে বলে এসেছিলাম, আমি নিশ্চিত ছিলাম এরা দুজন লাউ পাতার ভর্তা খেলেই আবার আগের মতো তাদের ভাগ্য ফিরে পাবে। দেখো, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আরে তাই তো, তাহলে তো বলতেই হবে তোমার এই লাউ গাছ সত্যি খুব পয়া গো। হ্যাঁ, আমি যেমন সব সময় ওকে আগলে রাখি, ও ঠিক তেমন আমার মনের কথা বোঝে। এই তো সেদিন আমি ওকে বলছিলাম সবকিছু আবার আগের মতো করে দিতে। দেখো না, ঠিক আগের মতো সবকিছু করে দিল ও। না গো, সত্যি তোমার এই লাউ গাছের জন্য দুটো ছেলে আবার তাদের নিজেদের জীবন ভালোভাবে চালাতে পারবে।